গতকালকে সংবাদে দেখলাম যে সাকিবও মাস্টার্স ক্রিকেট খেলবেন। অলরেডি তিনি দলও কনফার্ম করে ফেলছেন। এর আগে তামিম ইকবাল যেদিন অবসরের ঘোষণা দিলেন তার দুদিন পরেই প্রেস কনফারেন্সে বলছেন যে তিনি মাস্টার্স ক্রিকেট খেলবেন এবং তিনিও দেখলাম কালকে যে দল পাইছেন। সব মিলে আমাদের এখান থেকে ৪ জন দল পাইছেন: রাজ্জাক, আশরাফুল, তামিম আর সাকিব। তো রাজ্জাক, আশরাফুল তো আগেই আমাদের অতীত হয়ে গেছেন। এখন তামিম, সাকিবও আনুষ্ঠানিকভাবে অতীত হয়ে গেলেন। তামিম অনেকটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকার পরে ঘোষণা দিচ্ছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তিনি আর অ্যাভেলেবেল না। সাকিব কোনো ঘোষণা দেন নাই, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সাকিব আসলে ছিলেন না। অবশেষে মাস্টার্স ক্রিকেটে জয়েন করার ভেতর দিয়ে আনুষ্ঠানিকভাবে এটা বোঝা গেল যে সাকিবও আর ইন্টারন্যাশনাল খেলবেন না। দেখেন, মানে কে কিভাবে দেখলাম, কার ক্যারেক্টার কি, কে কেমন, এগুলো নিয়ে বহু আলোচনা করা যেতে পারে। সারাদিন সেমিনার, ৪ দিন ৫ দিন ব্যাপী সেমিনার করেও কোনো একটা নির্দিষ্ট সমাধানে আসতে পারবেন না। মনুষ্য চরিত্র সম্পর্কে এটা আসা যায় না। কিন্তু রিয়েলিটি যে সাকিব তামিম বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় চ্যাপ্টার, সেটা সাকিব তামিম পরস্পরের সঙ্গে যদি এখন যুদ্ধও করে, তারপরেও এটা আমাদের মানতে হবে যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দুটো চ্যাপ্টারের নাম হচ্ছে সাকিব তামিম। সেই সাকিব তামিম চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল আমাদের জন্য। এরপরে তারা কে কী করবেন আমরা জানি না। কিন্তু ক্রিকেটার সাকিব তামিম চ্যাপ্টারটা বাংলাদেশের জন্য ক্লোজ হয়ে গেল। এইটাকে আমি বলি যে একটা যুগান্তর শুরু হলো। আমরা এখন অতীত নিয়েও পড়ে থাকতে পারি, চাইলে সামনেও তাকাইতে পারি। কি করব সেটাও আমাদের ব্যাপার। তবে আমি একটু আসলে বুঝতে চাই যে তারা যে যুগটা আমাদের জন্য রেখে গেলেন সেটা কেমন? একটা কাকতালীয় ব্যাপার হচ্ছে যে মাস্টার্স ক্রিকেটে সাকিব তামিম যাদের সঙ্গে জয়েন করলেন, সেই আশরাফুল রাজ্জাককেও আমি মনে করি যে দুটো চ্যাপ্টার। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যদি আপনি একটা এত বড় বই লেখেন, সেখানে সবাই তো চ্যাপ্টার হবে না। কারো জন্য একটা লাইন বরাদ্দ থাকবে, কারো জন্য একটা প্যারাগ্রাফ বরাদ্দ থাকবে, কারো জন্য চ্যাপ্টার, আবার কেউ দেখা যাবে নিজেই বই হওয়ার যোগ্য। তো এইভাবেই আসলে হয়, একটা দেশের ইতিহাস হয়। সেই জায়গাটায় যে ৪ জন একসাথে আজকে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ৪ জন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ৪ টা চ্যাপ্টার। এটা আমাদের মানতে হবে। যেমন আমরা যদি শুরুতে একটু রাজ্জাক আর আশরাফুলের কথা বলি, আশরাফুলের কথা মনে হয় বুঝায় বলা লাগবে না আপনাদের। যে আশরাফুল কেন আমাদের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এক হচ্ছে ড্রামাটিক একটা ক্যারেক্টার। তারপরে যেদিন রান করত সেদিন তো আসলে শচীন টেন্ডুলকারকেও ঠিক ব্যাটসম্যান মনে হতো না। মনে হতো যে পৃথিবীতে আসলে ব্যাটসম্যান একটাই। এটা আমি না, হর্ষ ভোগলে থেকে শুরু করে দুনিয়ার তাবৎ বড়, বড় বিশেষজ্ঞ বলে গেছেন যে যেদিন আশরাফুল খেলতো ওইদিন আর কাউকে ব্যাটসম্যান মনে হতো না। সেটা ইন্ডিয়ার বিপক্ষে ওই 158 বলেন বা কার্ডিফের ইনিংস বলেন, মানে আপনি তার যেকোনো একটা ইনিংস। সাউথ আফ্রিকাকে হারানো বিশ্বকাপে ২০০৭ বিশ্বকাপের সেই ইনিংসটা, যেকোনো একটা ইনিংস। আমি বলি যে আশরাফুলের ৩০ রানের ইনিংসও আপনার কাছে দেখতে মহাকাব্যিক লাগবে। হ্যাঁ, এই মিরপুরতে একটা টেস্টে কত জানি করছিল? 46 বা কিছু। ওটা তো মহাকাব্যের চেয়েও বড় ইনিংস। ফলে আশরাফুল যেটা হচ্ছে যে আমাদেরকে আশরাফুল আর রাজ্জাক একটা জায়গায় এক, সেটা বলতেছি। রাজ্জাক আবার কি? রাজ্জাক হচ্ছে মূলত ক্লাসি স্পিনার ছিল। সেখান থেকে নিজের শর্টার ফরম্যাটের স্পিনার বানাইছে এবং বাংলাদেশের বেস্ট এভার শর্টার ফরম্যাট স্পিনার। হচ্ছে ভালো শর্টার ফরম্যাট স্পিনার আমাদের আসেও নাই আর আসবেও না। এদের দুজনের ক্রেডিটটা কোথায়? দেখেন, আমি বলি যে ২০০৫-৬ থেকে ২০১৫ এটা হচ্ছে আমাদের ক্রিকেট বইয়ের সবচেয়ে বড় অধ্যায়টা। মানে ইন্টারন্যাশনালে প্রবেশ করার পরে। কারণ এই সময় আমরা যা কিছু জিততে শিখছি। আমরা একটা সময় ৪ বছর টানা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জিতি নাই। সেই সময় আমাদের ক্রিকেট চলছে, চালাইতে হইছে। দিনের পর দিন সুব্রতাদের ব্যাখ্যা করতে হয়েছে কেন হারলাম। দিনের পর দিন প্রেস কনফারেন্সে এসে অধিনায়কদের বলতে হয়েছে যে, "ইস! আর যদি ২০ টা রান হতো।" এই ইসের গল্পটারে একটু হইলেও আমরা থামাইতে পারছি এই আশরাফুল রাজ্জাকদের হাত ধরে। এরপরে ২০০৭ থেকে আমরা সত্যি, সত্যি একটা উত্তরণ শুরু করলাম। সেই উত্তরণ পর্বে আসলে যুক্ত হলো সাকিব তামিম। সাকিব তামিম হচ্ছে, আমি বলব যে আশরাফুল রাজ্জাকরা যে অধ্যায়টা শুরু করে সিঁড়ি ভাঙা শুরু করছেন, সেই সময় তাদেরকে আপনি যদি ভাবেন যে ফ্রন্ট লাইনার যোদ্ধা, তাহলে তাদের পাশে এসে কাঁধে কাঁধ মিশায় তরুণ যোদ্ধা হিসেবে যুদ্ধ শুরু করা ২ চ্যাপ্টার হচ্ছেন আমাদের সাকিব তামিম। এবং তারা আমাদেরকে ওই ফিল্ডটা দিলেন। আশরাফুল আফতাব আমাদের ১ম ফিল দিছিলেন যে আমরাও সামনে বাড়ায় ছক্কা মারতে পারি। আমরাও স্টিভ হারমিসনরে মুখের পরে ৪ মেরে দিতে পারি। এই ফিল্ডটা আশরাফুল আফতাব দিচ্ছে। কিন্তু সাকিব তামিম আমাদের ১ম দেখালো যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হতে পারি। এর আগ পর্যন্ত আমরা ছিলাম মিনজ। দেখেন ২০০৭ সালেও আমরা যখন সুপার 8 এ গেলাম,
তখনও কিন্তু আমার মনে আছে পত্রপত্রিকা লিখলো যে মিনুস বাংলাদেশ একটা করে ফেলছে, অঘটন করে ফেলছে। তারা সেকেন্ড রাউন্ডে চলে গেছে। ইভেন সেকেন্ড রাউন্ডে গিয়ে আমরা যখন সাউথ আফ্রিকারে হারাইলাম, যখন পরিস্থিতিটা এরকম হলো যে আয়ারল্যান্ডের কাছে অঘটনের শিকার না হলে আমরা সেমিফাইনাল খেলে ফেলি, তখনও লোকে আমাদের মিনস বলা বন্ধ করে নাই। সেই মিনস থেকে আমরা মেইন স্ট্রিম টিম হয়ে উঠছি, এটা তো স্বীকার করতে হবে। আপনাদের যখন খেলার রেজাল্ট বোঝার বয়স হচ্ছে, তখন বাংলাদেশ জিততে শিখে গেছে। ফলে আমাদের কাছে ওই জয়গুলোর যে ভ্যালু, আপনাদের কাছে সেই ভ্যালু না। কারণ আপনারা পাশাপাশি অস্ট্রেলিয়া দেখতেছেন, ইন্ডিয়া দেখতেছেন, ইংল্যান্ড দেখতেছেন। ফলে আপনারা বারবার এই কম্পেয়ারটা করতেছেন। কিন্তু আমরা যারা একটু ওই সময়টা দেখছি, 90s দেখছি, আর্লি 2000 এর সময়টা দেখছি, তাদের কাছে ওই জয়গুলো খুব ভ্যালুয়েবল। এরপর আমরা কি দেখলাম? যে এরপর আমরা দেখলাম যে সেই মিনস দলটা, এক তো দেখলাম 90s এ ধুঁকতে ইন্টারন্যাশনালে ঢোকা দলটারে। তারপরে দেখলাম ৪-৫ বছর জয়হীন থাকা দল। তারপরে দেখলাম মিনজ হিসাবে মাঝে মাশরাফির বোলিং, আশরাফুলের ব্যাটিং, রাজ্জাকের জাদু। এই দিয়ে ১টা-২টো ম্যাচ জিতে যাই আমরা। এরপরে আমরা দেখলাম যে আমাদের ওয়ানডে টিমটা, টেস্ট, টি-20 না। শুধু ওয়ানডে টিমটা আমরা কিন্তু ইন্টারন্যাশনালি কম্পিট করতে শিখে গেলাম। এখন আপনারা বলতে পারেন এবং আমি যেটা দেখি যে ফেসবুকে আপনারা প্রায়ই লেখেন যে এদের লিজেন্ড বলেন এরা কি জিতাইছে। ইভেন আকরাম ভাইরা আমাদের 97 আইসিসি ট্রফি জিতাইছে। সেই হিসেবে এরা তো কিছু জিতায় নাই। ওই যে একটা ট্রায়াঙ্গুলার সিরিজ, ওটা না জেতার মতোই। আমরা কয়েকটা এশিয়া কাপের ফাইনাল খেলছি, অমুক তমুক। এখন এই জিনিসগুলো আসলে পার্সপেক্টিভ হিসাবে বিবেচনায় নিতে হয়। যে আমরা ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলছি। খুব সামান্যর কারণে আমরা সেমিফাইনাল খেলতে পারি নাই। মূলত আমাদের একটা মহাবিতর্কিত মুহূর্তে মুখোমুখি হতে হয়েছিল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭, এটার সেমিফাইনাল খেলছি। টানা অনেকগুলো এশিয়া কাপের আমরা ফাইনাল খেলছি। সম্ভবত ৪টা এশিয়া কাপের ফাইনাল খেলছি, ২ ফরম্যাট মিলায়। এটা কিন্তু ইনক্রেডিবল। এটা আপনি যদি ওইখান থেকে মাত্র ৫-৭ বছর পিছায়া যান, আপনি স্বপ্নও দেখতে পারবেন না। আমি বলি আপনারে, আপনি বইটা ক্লোজ করেন। ক্লোজ করে আপনি চোখ বন্ধ করে একটু স্ক্রল করে ৫-৭ বছর পিছায় যান। বাংলাদেশের রেজাল্টটা দেখেন। দেখে আপনি যদি কল্পনাও করতে পারেন যে পরের ৫-৬ বছরের ভেতরে আপনি ৪টা এশিয়া কাপের ফাইনাল খেলবেন, যেখানে আপনার বাকি ৩ প্রতিদ্বন্দ্বী বিশ্ব চ্যাম্পিয়ন, এবং পরের ৫-৬ বছরে আপনি একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবেন, একটা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলবেন। এটা অবিশ্বাস্য বললেও কম বলা হয়। এইটা হচ্ছে আমি বললাম যে টিম পার্সপেক্টিভে যে সাকিব তামিমের ভূমিকাটা। এই জায়গাটা হয়তো আপনি ইন্ডিভিজুয়ালি বলবেন যে অমুক ম্যাচটা রিয়াদ জিতাইছে, তমুক ম্যাচটা রুবেল জিতাইছে। সবই ঠিক আছে। কিন্তু এই ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা সেট করে দিছে সাকিব। সাকিবের একটা কথায় আমি খুবই একমত। সাকিবরে শুভ্রদা জিজ্ঞেস করছিলেন যে এই যে পঞ্চপাণ্ডব, এটাকে আপনি কিভাবে রেট করেন? তো সে বলছিল আমি তো পঞ্চপাণ্ডব দেখি না। পাণ্ডব থাকলে তো আসলে একটা। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি তারপরে গাটস শো করা, নিজেরে আরও উঁচুতে তুলে নেওয়া, এই জায়গা থেকে যদি দেখেন তাহলে সাকিব আসলে আমাদের বাকি সব কয় চ্যাপ্টার মিলে যদি 30% হয় ক্রিকেট ইতিহাসের, বাকি 70% সাকিব। কিন্তু এইভাবে তো আর আসলে ইভালুয়েট করা যায় না। তবে আমি এইটা একমত যে পঞ্চপাণ্ডবটা একটা মিথ। বাট আমরা বানাইছিলাম, আমরা মিডিয়া ম্যানরা বানাইছিলাম। পঞ্চপাণ্ডবে সবাই সমান না। যেমন আপনি যদি ক্রিকেটিং স্কিলের দিক থেকে দেখেন বা ক্রিকেটিং অ্যাচিভমেন্টের দিক থেকে দেখেন, ১ম এ রিয়াদ আর মাশরাফি এই বাকি ৩ জনের সঙ্গে কোনোভাবেই এক সারিতে আসার কথা না। কোনোভাবেই না। রিয়াদ, মাশরাফি এই বাকি ৩ জনের সঙ্গে আসবে না। এবার আপনি যদি দেখেন মুশফিক আর তামিম মিলে যা, সাকিব একা তার চেয়ে বেশি পারফরম্যান্সের দিক থেকে। কিন্তু আমি বলি যে এটারে আসলে একটু পার্সপেক্টিভ ওয়াইজ দেখেন। যে মাশরাফির ক্যাপ্টেন্সিটারে দেখেন, রিয়াদের ডেডিকেশনটারে দেখেন, মুশফিকের যে নিজেরে বদলানোর ক্ষমতাটারে দেখেন, এগুলা দেখে তাদেরও রেসপেক্ট দেন। কিন্তু সাকিব তামিম এদের থেকে আলাদা। সাকিব তামিম এদের থেকে আলাদা। তামিম যদি পুরো ক্যারিয়ারে এই ১৫-১৬ হাজার ইন্টারন্যাশনাল রান না করত, তারপরেও শুধু লর্ডসে ওই যে সেঞ্চুরি এবং ইংল্যান্ডে ওই যে পরপর ২টো সেঞ্চুরি, ওই ২টো সেঞ্চুরির জন্য ইন্টারন্যাশনাল বোদ্ধারা তারে একবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রাখতেন সবসময়। এই ১৫,০০০ রানের দরকার ছিল না। কারণ ওই যে সময় আমরা আর্লি সামারে ইংল্যান্ডে গেছিলাম, আর্লি সামারে ইংল্যান্ডে একটা সেঞ্চুরি করার যেকোনো ব্যাটসম্যানের জন্য, সেটা সার্ডন ব্র্যাডম্যানের জন্যও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। উনিও যে এসে করতেন, ওটা ওনাকে যথেষ্ট কষ্ট করেই করতে হতো। ইংল্যান্ডের আর্লি সামার, এটা নট এ ম্যাটার অফ জোক। বরং বলতে পারেন এই ২০২৪-২৫ সালে সেই জিনিস আর নাই। উইকেট তার ক্যারেক্টার হারাইছে, ওদের পেসাররা আর সেই রকম নাই। সব মিলে এখন আর ওই দিন নাই। কিন্তু যে সময় তামিম করছে, ওটা ইনক্রেডিবল টাইম। ফলে তামিম অবশ্যই আমাদের ইন্টারন্যাশনালি বড় পারফর্মার এবং বড় ২ জন পারফর্মারের একজন। হ্যাঁ, তামিম কখনো আইসিসি ইভেন্টে জ্বলে উঠতে পারে নাই।
এটা নিশ্চয়ই তার জন্য দুর্ভাগ্য এবং তার এই দুর্ভাগ্যের তালিকায় সে আরও অনেক লিজেন্ডদেরও পাবে, যারা হচ্ছে সারা বছর দলের জন্য পারফর্ম করে গেছে, কখনো আইসিসি ইভেন্টে ভালো করতে পারে নাই। ওটা ফুটবলেও আছে যে সারা বছর দুর্দান্ত ফুটবল খেলে, কখনো ফিফা ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারে নাই। এটা হয়, একেকজনের কপাল এরকম থাকে। তবে তামিমের এইসব আফসোস বা তামিমরে যত যদি কিন্তু নিয়ে আপনার বিবেচনা করতে হবে, আমার মনে হয় সাকিবের আসলে এইসব কোনো আলোচনার সুযোগ নেই। সাকিবের জীবনে যদি কোনো না পাওয়া থাকে সেটা একমাত্র দলীয় ট্রফি। সে দলীয় ট্রফি জিততে পারে নাই। ২০১৯ সালে তারে যদি ২টো-৩টে খেলোয়াড় একটু সাপোর্ট দিত, আরও ভালো করে বললে যদি সে ১টা-২টো খেলোয়াড়ের সাপোর্ট পেত, সে একটা দলীয় ট্রফি আনার মতো পারফর্ম করছিল ২০১৯ বিশ্বকাপে। সে বিভিন্ন সময়ে পারফরম্যান্স করে দেখাইছে। একা হাতে নিউজিল্যান্ডে হোয়াইট ওয়াশ করছে, একা হাতে বাংলাদেশে জিম্বাবুয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ট্রায়াঙ্গুলার সিরিজের ফাইনালে তুলে নিয়ে গেছে। অলমোস্ট ট্রফি জিতায়ে ফেলছিল। একা সাকিব অনেক কিছু করছে। একা সাকিব একাধিক টেস্ট সিরিজ বের করে এনে দিছে। একা, একা জিতায়ে ট্রফি তুলে দিছে। দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি বা এগুলোর যদি আপনি বিবেচনায় নেন, সাকিব অন্তত বাংলাদেশকে ভুরি, ভুরি ট্রফি এনে দিছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রফিতে একা জিতানো যায় না। আর ক্রিকেট সাচ এ গেম যে এইটা ম্যারাডোনা, মেসি বা ওইরকম ইন্ডিভিজুয়াল স্কুল দিয়ে আপনি জিততে পারবেন না। এখানে আপনার কিছুটা সাপোর্ট লাগবে। মানে গড়পড়তা আমরা ধরে নেই যে একটা টিমের যদি ৭-৮ জন পারফর্ম করে তাহলে ওই টিম ট্রফি জিততে পারে। কিন্তু একজন যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে অনেক আগানো থাকে তখন ৪-৫ জন আসলে পারফর্ম করলেই ট্রফি জেতা সম্ভব। যেটা সাকিব ২০১৯ সালে করছিল। ওর ওরকম একটা অবিশ্বাস্য অলরাউন্ড পারফরম্যান্স। এখনো পর্যন্ত তো ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে কেউ ওই পারফরম্যান্স আর করে দেখাইতে পারে নাই। ওইটার পাশে ২-৩ টা সাপোর্ট পেলে সাকিব সেটা নিয়ে আসতো। একটা ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে সাকিবের নিশ্চয়ই ব্যক্তিগত প্রাপ্তিটা তার চেয়ে অনেক বেশি। এই যে ট্রফির আফসোস আছে তার, দলীয়ভাবে তেমন কিছু জিততে না পারার আফসোস আছে। কিন্তু ব্যক্তিগতভাবে তো তার কোনো আফসোস নাই। অলমোস্ট ১০ বছর সে বিশ্ব ক্রিকেট শাসন করছে অলরাউন্ডার হিসাবে। একমাত্র অলরাউন্ডার পৃথিবীর ইতিহাসে যে ৩ ফরম্যাটে এট এ টাইম ১ নাম্বারে ছিল। সেখান থেকে সে ১০ বছর প্রায় ওই জায়গাটা ধরে রাখছে। তাকে সবাই অ্যাবোভ দ্য অল হিসাবেই বিবেচনা করছে। মানে বাংলাদেশের কেউ ওই লেভেলে তাকায় দেখতে পারে নাই কখনো। মানে তাকে তুলনা করা হয়েছে হচ্ছে গ্যারি সোবার্সের সঙ্গে, জ্যাক ক্যালিসের সঙ্গে, কপিল দেবের সঙ্গে, এইসব খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। শেষ বিচারে সাকিব কোথায় থাকবে এটা আমাদের বুঝতে আরেকটু টাইম লাগবে। কারণ শুধু পরিসংখ্যান সবকিছু বলে না। সেই জায়গাটায় ব্যক্তি সাকিবের না পাওয়া কিছু নেই। বাংলাদেশের একটা লোক আপনার লিজেন্ডারির এই পর্যায়ে গেছে যে তারে এমসিসির মেম্বার করা হয়েছে। খেলোয়াড়ি জীবনে। খেলোয়াড়ি জীবনে এমসিসির মেম্বার হয়েছে কে, কে? কুমার সাঙ্গাকারা আর সাকিব আল। এছাড়া খেলোয়াড়ি জীবনে সম্ভবত এমসিসির কার্যনির্বাহী কমিটির মেম্বার আর কেউ হয় নাই। বুঝতে পারেন যে তারে ইন্টারন্যাশনালি কোন লেভেলে রেট করা হতো এবং সে ওই জায়গাটা ধরে রাখছে। শেষ পর্যন্ত দুজনের চ্যাপ্টার যখন শেষ হচ্ছে, সেই সময় আমি বলি যে এই সাকিব তামিমের যে ডিফারেন্সটা, পরিসংখ্যানগত ডিফারেন্স অনেক বেশি, অনেক বেশি। আপনি যদি আবার বলি যে ১০০ তে মার্কিং করেন সাকিব আর তামিমকে, তাহলে সাকিবকে দিতে হবে আপনার ৭০, তামিমকে দিতে হবে ৩০। কিন্তু আমাদের কাছে যখন আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে বলবেন যে ওই যে বাংলাদেশ দলটাকে ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ করে তোলা, এই জায়গাটায় সাকিব তামিমদের আমি 50-50 বলব। এই জায়গাটায় দুজনের একটা দারুণ অবদান আছে। এক জহির খান রে তামিম ইকবাল যে ছক্কাটা মারছিল ডাউন দ্য উইকেটে এসে মাথার উপর দিয়ে, ওই একটা ছক্কা বাংলাদেশের একটা ঘোষণাপত্র ছিল। ওই একটা ছক্কা দিয়ে তামিম বলে দিছিল বাংলাদেশ চলে আসছে। ফলে আমি আবারও বলি যে তামিম সারা জীবনে কিছু না করলেও ওই জহির খানকে মারা ছক্কা, ওই এশিয়া কাপের ৪50 বা লর্ডসের সেঞ্চুরি, এইটা দিয়ে সাকিবের সঙ্গেই বিবেচিত হতো। আর সাকিবের কোনো কিছু উল্লেখ করলাম না। মানে সাকিবের কি উল্লেখ করব? সাকিবের সাক্ষাৎকার নিতে গেছিলাম আপনার সেরা পারফরম্যান্স কোনটা? সাকিব সবকিছু বাদ-টাদ রেখে বলল যে ওই যে 96 করছিলাম ওয়েস্ট ইন্ডিজে ওইটা। ফলে সাকিবের সেরা তো আমরা বেছে বের করতে পারব না। সাকিবের সবই সেরা। মূল কথা হচ্ছে যে তারা আমাদেরকে অন্য একটা অধ্যায়ে নিয়ে গেছিল। যে অধ্যায়টা ২০১৫ থেকে আমরা যদি ঠিকমতো কন্টিনিউ করতাম, সেই অধ্যায়টা হয়তো আরো রঙিন একটা জায়গায় যেত। মানে ২০১৫ র পরে এই জায়গা থেকে আমাদেরকে পরের ধাপে যাদের নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল, সেই সৌম্য, লিটন, মুস্তাফিজ, সাইফুদ্দিন, মানে যারা নেক্সট জেনারেশন ছিল, তারা মেজারেবলি ফেল করছে। এখনো সৌম্য, লিটন চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে একটু ধারাবাহিক হওয়া যায় কিনা। তো এটা মোটামুটি নিশ্চিত যে তারা অন্তত ওই লিজেন্ড ক্যাটাগরিতে যেতে পারতেছে না। মুস্তাফিজও পারতেছে না। চেষ্টা করতেছে এখনো দলে সারভাইভাল লড়াই চলতেছে তাদের। সাইফুদ্দিন অলমোস্ট হারায় গেছে। কিন্তু এদের দায়িত্ব ছিল যে ২০১৫ র পর ব্যাটনটা নিজেদের হাতে নেওয়া। ২০১৫ থেকে ২০২৫, এই যে আমরা ২০২৫ এ আসলাম, অলমোস্ট ৮-৯ বছরের একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমাদের।
মানে সাকিব তামিমের এই কীর্তিগুলোকে নিয়ে কথা বলতে গেলে আজকে হয়তো আমরা বলতে পারতাম যে ২০২৩ বিশ্বকাপটা আমরা জিতলাম, এটার পেছনে সাকিব তামিমের একটা ধারাবাহিকতার অবদান আছে। কিন্তু সেটা তো আমরা পারি নাই। এর পরের জেনারেশনটা আমাদেরকে ওই উচ্চতায় তো নিতে পারে নাই। বরং সাকিব তামিমরা যে পর্যন্ত আমাদের ২০১৫ পর্যন্ত নিয়ে গেছিল, ওখান থেকে আমরা আরো পিছায়ে গেছি। কখনো মনে হচ্ছিল যে আমরা বোধহয় ২০০৫-৬ থেকেও পিছায়ে গেছি। সেই জায়গাটা আশাব্যঞ্জক দিক হচ্ছে যে একটু করে ওই যে একবার তত্ত্বাবধায়ক সরকারের সময় কোন একজন উপদেষ্টা বলতেন অনেক আগে ভুলে গেছি যে টানেলের শেষে আলো দেখা যাচ্ছে। তো আমি একটু হলেও টানেলের শেষে আলো দেখতেছি। আমাদের নাহিদ রানা, হাসান মাহমুদ, রিশাদ, জাকের আলী অনিক, জাকির, পারভেজ হোসেন ইমন, এক ঝাঁক তারকা অলরেডি ন্যাশনাল টিমে চলে আসছে নেক্সট জেনারেশনের। আরও অনেক দেখতেছি আমি বর্তমান আন্ডার-19 দলে বা এর আগে মাহফুজ রাব্বির আন্ডার-19 দলে আরও সব মিলায় জনাবিশেক খেলোয়াড় কাড়াকাড়িতে লিপ্ত আছে। যে আগামী ১-২ বছরের ভিতরে আপনি দেখবেন ফাইটটা একদম ঘুষোঘুষির পর্যায়ে চলে গেছে। না, সত্যি কেউ কাউরে ঘুষি মারবে না। কিন্তু আমারে ছেড়ে আমারে কেন নেওয়া হলো না, ওরে কেন নেওয়া হলো না, এই টাইপের আলোচনা শুরু হয়ে যাবে। সবাই পারফর্ম করবে। অলরেডি আপনি দেখতেছেন যে অনেক ইয়াং পারফর্ম করতেছে, আমরা ডিসিশন নিতে পারতেছি না কারে কোথায় প্রমোট করব। এখন এই জায়গাটায় বিসিবির বিশাল একটা রোল আছে। বিসিবির রোলটা কি? যে ২০১৫ পর্যন্ত সাকিব তামিম আমাদেরকে যে জায়গায় নিয়ে গেছিল, সেই জায়গা থেকে যে আমরা পরের ধাপে যেতে পারিনি, এটাই আমি কয়েকজন ক্রিকেটারের নাম বললাম, শুধু তাদের দোষ না। তাদের দিয়ে পরের ধাপে নেওয়ার মতো পরিকল্পনা করতে পারি নাই আমরা, পরের ধাপে নেওয়ার মতো নার্সিং করতে পারি নাই, সুযোগ সুবিধা দিতে পারি নাই। সুযোগ সুবিধা মানে কেন্দ্রীয় চুক্তির বিশাল বেতন না। সুযোগ সুবিধা মানে উইকেটের স্ট্যান্ডার্ড, প্রপার ট্রেনিং, প্রপার ব্যাকআপ দল, মানে এ দল, অমুক-তমুক কিচ্ছু ছিল না, এখনো নাই। তো এই জিনিসগুলো যদি এস্টাবলিশ করা না যায়, তাহলে সাকিব তামিম ওরকম ওয়ান অফই হয়ে থাকবে। চিরকালই ওদের স্মৃতিচারণা করতে গিয়ে এইসব কথা চলে আসবে যে একটা সময় আসছিল ২ জন আমাদেরকে এরকম উচ্চতায় নিয়ে গেছিল, কিন্তু সেই জায়গা থেকে আমরা আর আগাতে পারি নাই। আমরা আর আগাতে পারি নাই। এখন কথা হচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশনের উপর এবং বিসিবির উপর নির্ভর করতেছে যে সাকিব তামিম কি চিরকালই আমাদের সেরা হয়ে থাকবে কিনা? সাকিব তামিমরে সবসময় আমরা বুকে রাখবো, মাথায় রাখবো। কিন্তু সাকিব তামিমকে তো ছাড়াই যেতে হবে। একদিন আমাদেরকে বলতে পারতে হবে যে এই যে আজকে দেখতেছো ১৫ বছর ধরে বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার আমাদের দেশের একজন, এর আগে ১০ বছর ধরে একজন ছিল। তার নাম সাকিব আল হাসান। ওই জিনিসটা বলতে পারতে হবে। তাহলেই সাকিব তামিমের এই চ্যাপ্টারটা সার্থক হবে। তাহলেই সাকিব তামিমকে স্মরণ করাটা আমাদের সার্থক হবে। দেখেন এত কথা বললাম, এর মধ্যে মুশফিককে নিয়ে আলাদা করে বলি নাই। আমার দৃঢ় বিশ্বাস খুব দ্রুত মুশফিককে নিয়ে আমার বলতে হবে। মানে আমি চাই না সে চলে যাক, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বা আগে নিশ্চয়ই মুশফিককে নিয়ে লম্বা করে বলব। কারণ তার ভূমিকাটারে আমরা ব্যাপক শ্রদ্ধা করি। আমাদের দেশের জন্য এবং দলের জন্য যে ভূমিকা রাখছে, আপাতত সাকিব তামিমকে শ্রদ্ধা জানাই। যে যেভাবে দেখেন, আবারও বলি, ক্যারেক্টার ওয়াইজ দেখলে আপনি মোহাম্মদ আলী ছাড়া পৃথিবীতে স্পোর্টস সেলিব্রিটি খুঁজে পাবেন না যে যার জীবনে বিতর্ক নাই, যে কোনো না কোনো ঝামেলার সঙ্গে জড়ায় নাই। সেখানে আমাদের তারকারা একটু বেশি জড়াইছে। আমাদের তারকারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই, তারা নিজেদের ধরে রাখতে পারে নাই, সেটাতে কিছু যায় আসে না। শুধু ওই জায়গা থেকে, ক্রিকেটের জায়গা থেকে যদি দেখেন, এরা বিশাল ব্যাপার ছিল। সেই ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। দুজনকে অনেক ধন্যবাদ পুরো বাংলাদেশের পক্ষ থেকে। আশা করি মাস্টার্স ক্রিকেটে ভালো পারফর্ম দেখতে পারবো। বিশেষত তাদের সিনিয়র রাজ্জাক মাস্টার ক্রিকেটের রেগুলার পারফর্মার, এখন নির্বাচক, কিন্তু মাস্টার ক্রিকেটে কিন্তু সে বড় নাম। মাস্টার ক্রিকেটে গতবারও বোধহয় সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিল। আশরাফুল এবার দেখা যাক ওই রকম ফাটাতে পারে কিনা। সঙ্গে আমাদের ২ জন লিজেন্ড যুক্ত হলো। দেখা যাক এই লিজেন্ড ক্রিকেট থেকে শেষ পর্যন্ত আমাদের লিজেন্ডরা কী নিয়ে আসে। সবাইকে শুভেচ্ছা, ক্রিকেটের জন্য শুভকামনা।